আজকের ক্লাস 9 তোমাদের ভৌতবিজ্ঞানের ক্লাস চলবে। আজকের টপিক দেখতে পাচ্ছ বোর্ডেই লেখা আছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার উপরে ভিত্তি করে আজকে তোমাদের ক্লাস হবে। স্থিতিস্থাপকতা বোঝানোর আগে কতগুলো উদাহরণ তোমাদের সামনে বলি। যেমন স্থিতিস্থাপকতা বোঝানোর আগে কতগুলো উদাহরণ বলি। একটা স্প্রিংকে যদি টেনে বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটার কি হয়? দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটে। আবার যদি বলটাকে অপসারণ করি তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে। অনুরূপভাবে যদি একটা গার্ডার, চাম, প্লাস্টিক, রাবারের তৈরি গার্ডার, সেই গার্ডারটাকে যদি চারিদিকে বল প্রয়োগ করি বা দু হাত দিয়ে এভাবে টানি তাহলে সেটা কি কেমন হয়ে যায়? এরকম লম্বা হয়ে যায়। আবার বলটা যদি আমি ছেড়ে দিই, হাত দুটোকে যদি তুলে নিই, সে আবার আগের অবস্থায় ফিরে আসে। এরকম অনেকগুলোই তুমি উদাহরণ দেখতে পাবে যেখানে এই ঘটনাগুলো ঘটে। যে কোনো বস্তুর উপরে যদি বাইরের থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তুর আকার, আকৃতি, আয়তন, তার দৈর্ঘ্য, তার ক্ষেত্রফল, তার আয়তনের পরিবর্তন ঘটে। বুঝলে? তাহলে বাইরের থেকে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে এখানে দেখতে পেলাম যে বস্তুর দৈর্ঘ্য বাড়ল। এখানে যদি বাইরের থেকে চারিদিক দিয়ে বল প্রয়োগ করা হয়, একটা বেলুন নাও, গোলাকার বেলুন, বেলুনটার উপরে চারিদিক থেকে তুমি বল প্রয়োগ করো তাহলে দেখবে বেলুনটার আয়তনের পরিবর্তন ঘটছে। তাহলে এখানে তুমি দেখতে পেলে আয়তনের পরিবর্তন। আবার হাতটা তুলে নাও, চারিদিক দিয়ে বেলুনের উপরে চারিদিক দিয়ে বল প্রয়োগ করো, বেলুনের আয়তন কমে যাবে। এবার হাতটা তুলে নাও, বেলুন দেখবে আবার আগের অবস্থায় ফিরে এসছে। তাহলে বল প্রয়োগ করলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, আকৃতির পরিবর্তন হয়। আকৃতি মানে ধরো একটা তুমি খালি দেশলাইয়ের বাক্স নিলে, মানে দেশলাইয়ের বাক্সের ভিতরে তো একটা খাপ থাকে, একটা ড্রয়ার থাকে, তার উপরে কাঠি থাকে, ওই কাঠি সমেত ড্রয়ারটাকে বাইরে রেখে দাও আর খালি খাপটা নাও। খালি খাপটার উপরে তুমি এবার এখান থেকে বল প্রয়োগ করো। বল প্রয়োগ করলে দেখবে খাপটার আকৃতি চেঞ্জ হয়ে গিয়েছে, অথচ তার আয়তনটা যেমন ছিল তেমন। তাহলে বাইরের থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন করা যায়, কোনো বস্তুর আয়তনের পরিবর্তন করা যায়, কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয়। সবসময় বল প্রয়োগ করলে যে পরিবর্তন হবে এরকম কোনো কথা নেই। তাহলে বাইরের থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর দৈর্ঘ্য, আয়তন, আকৃতির পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়। এবং বলটাকে যদি আবার তুলে নেওয়া হয় তাহলে বস্তু আবার কি হবে? বলটাকে যদি অপসারণ করে নেওয়া হয়, অপসারণ সরিয়ে নেওয়া হয়, তুলে নেওয়া হয়, তাহলে বস্তু কী হবে? আবার আগের জায়গায় ফিরে আসবে, আবার আগের জায়গায় ফিরে আসবে। পদার্থের এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। পদার্থের এই ধর্মকে কি বলা হয়? স্থিতিস্থাপকতা। তাহলে কোনো বস্তুর উপরে বাইরের থেকে বল প্রয়োগ করলে তার আকার, আকৃতি, আয়তনের পরিবর্তন ঘটে বা পরিবর্তন করার চেষ্টা করা হয়। আর বাইরের থেকে যদি বলটাকে অপসারণ করে নেওয়া হয়, বস্তুটা কি হবে? আবার আগের অবস্থায় ফিরে আসবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই ধর্মকে বস্তুর স্থিতিস্থাপকতা বলা হয়। মাথায় ঢুকলো? আচ্ছা, এরপরে দেখব যে স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? এক, উষ্ণতা। যদি কোনো পদার্থের উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার যদি কোনো পদার্থের উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার স্থিতিস্থাপকতা কী হবে? হ্রাস পাবে। যদি কোনো পদার্থের উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার স্থিতিস্থাপকতা কী হবে? হ্রাস পাবে। তারপরের পয়েন্ট যেটা আছে যে অশুদ্ধি। অশুদ্ধি মানে ধরো একটা কোনো পদার্থ লোহার ভিতরে, লোহার সঙ্গে অন্য একটা কোনো পদার্থ, সাপোজ নিকেল, তামা, এই ধরনের পদার্থর মিশ্রণ ঘটাচ্ছ, তাহলে মিশ্রিত পদার্থ বা সংকর ধাতুটার স্থিতিস্থাপকতা কেমনভাবে চেঞ্জ হবে সেটা নির্ভর করবে তুমি মূল ধাতুটার সঙ্গে দ্বিতীয় যে ধাতুটা মিশোচ্ছ তার স্থিতিস্থাপকতার উপরে। এই যে সংমিশ্রণের ফলে উৎপন্ন যে সংকর ধাতু, সেটার স্থিতিস্থাপকতা নির্ভর করে তুমি যাকে বাইরের থেকে মিশোচ্ছ তার স্থিতিস্থাপকতার উপরে। ফলে সংকর ধাতুর স্থিতিস্থাপকতা বাড়তে পারে, আবার কমতেও পারে। সংকর ধাতুর স্থিতিস্থাপকতা বাড়তেও পারে, আবার কমতেও পারে। এর পরের পয়েন্ট যেটা আছে এটা হলো উত্তাপন ও শীতলীকরণ। উত্তাপন আর শীতলীকরণ মানে একটা পদার্থকে তুমি বারবার উত্তপ্ত করছো, আবার বারবার তাকে ঠান্ডা করছো। একটা পদার্থকে তুমি বারবার উত্তপ্ত করছো, আবার সাথে সাথে বারবার ঠান্ডা করছো। এই ঘটনাকে বলা হয় উত্তাপন ও শীতলীকরণ। এরকম তুমি যদি কোনো পদার্থকে বারবার করতে থাকো তাহলে তার স্থিতিস্থাপকতাও কিন্তু হ্রাস পাবে। তারপরের যে পয়েন্ট আছে সেটা হলো তোমার আঘাত।
আঘাত মানে একটা বস্তুকে তুমি বারবার আঘাত করছো, করে সেই বড় বস্তুটাকে তুমি এরকম ছোট 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 বস্তুতে ভাগ করে নিচ্ছ। তাহলে কি হবে, তার স্থিতিস্থাপকতা অর্থাৎ ছোট ছোট বস্তুগুলোর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। ছোট ছোট যে বস্তু তার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। তাহলে বড় বস্তুকে তুমি যদি আঘাত করে ছোট ছোট বস্তুতে পরিণত করো, তাহলে ছোট বস্তুর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। তাহলে যতটুকু শিখলাম তার মধ্যে এক, স্থিতিস্থাপকতা কাকে বলে? কোনো বস্তুর উপর বাইরের থেকে বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর আকার, বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে, এবং বাইরের থেকে সেই বলটা যদি আবার অপসারণ করে নেওয়া হয়, যদি বলটাকে তুলে নেওয়া হয়, তাহলে বস্তু আবার কী হবে, তার আকার যেমন ছিল তেমন আকারে ফিরে আসবে, তার দৈর্ঘ্য যেমন ছিল তার আগের দৈর্ঘ্যে ফিরে আসবে, তার আয়তন যেমন ছিল তার আগের আয়তনে ফিরে আসবে। বস্তুর এই ধর্মকে বলা হয় এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। বস্তুর এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। এরপরে আসবো আমরা পীড়ন। পীড়ন খুব মন দিয়ে জিনিসটা বুঝতে হবে যে পীড়ন কি। তাহলে পীড়ন কি বোঝার আগে তুমি ধরো আমি একটা ফুটবলের আকৃতির ন্যায় একটা বেলুন মনে করো, ফুটবলের আকৃতির ন্যায় একটা বেলুন, সেই বেলুনটাকে তুমি চারিদিক থেকে বল প্রয়োগ করছো, তাহলে এফ দিচ্ছ, চারিদিক দিয়ে বলকে আমরা এফ দিয়ে চিহ্নিত করি। তাহলে কি হবে, এর আকৃতি স্বাভাবিকভাবে, আয়তন স্বাভাবিকভাবে হ্রাস পাবে, এর আয়তন স্বাভাবিকভাবে হ্রাস পাবে। এবারে নিউটনের সূত্র থেকে আমরা কি পাই, নিউটনের তৃতীয় সূত্র থেকে কি পাই, যে না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। তাহলে এই বেলুনটার উপরে ক্রিয়াশীল বল কোনগুলো, এফগুলো। তাহলে তুমি যদি এই বেলুনটার উপরে ক্রিয়া করো, তাহলে বেলুনও তোমার উপরে প্রতিক্রিয়া বল দেবে। তাহলে তুমি যে বাইরের থেকে বেলুনের উপরে বল প্রয়োগ করা শুরু করলে, তখন বেলুনও কি হবে, বাইরের দিকে প্রতিক্রিয়া বলস্বরূপ বাইরের দিকে বল প্রয়োগ করা শুরু করবে। সাথে সাথে তুমি বাইরের থেকে যদি ক্রিয়া করো, বেলুনের ভিতর থেকে অটোমেটিকভাবে প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে, তাহলে অটোমেটিক্যালি বেলুনের ভিতরেও প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে। তুমি বাইরের থেকে যেই বল প্রয়োগ করছো, বেলুনের ভিতরেও প্রতিক্রিয়া বল উদ্ভব হবে। তাহলে এইবারে বেলুনের আমি এবার একটু বোঝানোর জন্য বলছি, ধরো তুমি বাইরের থেকে 100 নিউটন বল প্রয়োগ করছো, বাইরের থেকে 100 নিউটন বল প্রয়োগ করছো, আর বেলুনের ভিতরের এই ক্ষেত্রফলটা আমি ধরে নিচ্ছি 50 মিটার স্কয়ার। তাহলে বাইরের থেকে তুমি কতটা বল প্রয়োগ করেছো, 100 নিউটন, বাইরের থেকে 100 নিউটন বল প্রয়োগ করেছো, আর বেলুনের এই ভিতরের ক্ষেত্রফলটা ধরে নিচ্ছে 100 মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একর মিটার স্কোয়ার হয়। তাহলে বাইরের থেকে প্রয়োগ যদি বল 100 নিউটন হয়, তাহলে ক্রিয়াশীল বল কত, 100 নিউটন, তাহলে প্রতিক্রিয়া বল কত তৈরি হয়ে যাবে, 100 নিউটন, তাহলে প্রতিক্রিয়া বলও কত তৈরি হয়ে গেল, 100 নিউটন। এই 100 নিউটন, এই 100 নিউটন বলটা কতটা ক্ষেত্রফলের উপরে কাজ করবে, স্বাভাবিকভাবে এর যে ক্ষেত্রফল 50 মিটার স্কোয়ারের উপরে কাজ করবে। তাহলে 100 নিউটন প্রতিক্রিয়া বল দিলাম আমি, কিন্তু ক্রিয়া বল, আর বস্তু সেটাকে নিজের ধর্মের জন্য প্রতিক্রিয়া বল প্রস্তুত করলো। তাহলে 100 নিউটন প্রতিক্রিয়া বল তৈরি হলো কতটা ক্ষেত্রফলের উপর, 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর। তাহলে 50 মিটার, এবার উল্টো লিখি, 50 মিটার ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া বল প্রস্তুত হলো বা প্রতিক্রিয়া বল তৈরি হলো, প্রতিক্রিয়া বল তৈরি হলো 100 নিউটন। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া বল তৈরি হবে 100/50। তাহলে 100/50, এই 100/50কেই বলা হয় পীড়ন। তাহলে পীড়ন কি না, বস্তু দেখো, তাহলে প্রতি একক ক্ষেত্রফল, তাহলে 1 দিয়েছে মানে একক, তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে বলটা ক্রিয়া করে, কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর যে প্রতিক্রিয়া বলটা, এটা তো প্রতিক্রিয়া বল,
তাহলে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর যে প্রতিক্রিয়া বলটা কাজ করে তাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়ন ইজ ইকাল টু লেখা যেতে পারে, দেখো এখানে পীড়ন ইজ ইকাল টু উপরেরটা কি বল আর নিচেরটা কি ক্ষেত্রফল, তাহলে পীড়ন ইজ ইকাল টু লেখা যেতে পারে বল ভাগ ক্ষেত্রফল। তাহলে পীড়ন কি বোঝার আগে আবার প্রথম থেকে বলি, কোনো বস্তুর উপরে তুমি যদি বাইরের থেকে বল প্রয়োগ করো তাহলে সেটাকে বলা হয় ক্রিয়া। তাহলে বস্তুও সাথে সাথে প্রতিক্রিয়া বলের জন্ম দেবে বা তৈরি করবে। তাহলে সেই প্রতিক্রিয়া বলটা তার ভিতরের যে পৃষ্ঠতল আছে তাই সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর ক্রিয়া করবে। কেমনভাবে ক্রিয়া করবে না লম্বলম্বীভাবে ক্রিয়া করবে, এই জিনিসটা হলো। তাহলে বস্তুটার বাইরের থেকে যদি তুমি 100 নিউটন দাও, বোঝার জন্য বলছি, বাইরের থেকে তুমি যদি 100 নিউটন বল প্রয়োগ করো তাহলে প্রতিক্রিয়া বলও একই হবে, প্রতিক্রিয়া বল সমান আর বিপরীত হয়। তাহলে প্রতিক্রিয়া বলও কত হবে 100 নিউটন। এই 100 নিউটনটা কতটা বলের উপরে কাজ করবে 50 মিটার স্কোয়ার এই ক্ষেত্রফলের উপরে কাজ করবে। তাহলে 100 নিউটন বল কাজ করে 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর কতটা বল কাজ করবে 100 ভাগ 50 অর্থাৎ 2। এই 2টাকে বলা হয় পীড়ন। অর্থাৎ দেখো একক ক্ষেত্রফলের উপর এই যে বলটা কাজ করছে সেই একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলকেই তার পীড়ন বলা হয়। তাহলে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলকেই তার পীড়ন বলা হয়। তাহলে পীড়ন জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার পীড়নের একক, পীড়নের একক, তাহলে পীড়নের এসআই একক কি হবে, পীড়নের এসআই একক কি হবে না, এর আগেও তোমাদের একক নির্ণয় শিখিয়ে দিয়েছি যে বলের এসআই একক কি হয় নিউটন, ক্ষেত্রফলের এসআই একক কি হয় মিটার। তাহলে পীড়নের এসআই একক কি হবে নিউটন পার মিটার স্কোয়ার। বলের এসআই একক নিউটন, ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কোয়ার। তাহলে পীড়নের এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে কত হবে, সিজিএস পদ্ধতিতে হবে বলের সিজিএস পদ্ধতি একক হলো ডাইন, বলের সিজিএস পদ্ধতি একক হলো ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে পীড়নের একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পীড়ন হয়ে গেল, পীড়নের একক হয়ে গেল। এবার পালা পীড়নের মাত্রা। পীড়নের মাত্রা নির্ণয় করতে গেলে আমার বলের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করতে হবে। বলের মাত্রা কী হয় তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি যখন তোমাদের অফলাইনে ক্লাস হতো। এই অফলাইনে যখন ক্লাস হতো তখন আমি প্রত্যেকটা ভৌত রাশির প্রায় বেশিরভাগই ভৌত রাশির মাত্রা নির্ণয় শিখিয়ে দিয়েছি। তাহলে সেই ধারণার থেকে তোমরা অলরেডি বুঝতে পেরে গিয়েছো যে বলের মাত্রাটা কি হয়। বলের মাত্রা এটা বোর্ডে যেটা লেখা আছে এটাই হয় ml (10⁻²). ক্ষেত্রফলের মাত্রা কি হয় l স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এই, তাহলে পীড়নের মাত্রা কি হয়ে গেল ml⁻⁻1 t⁻²। তাহলে এর পরে যেটা আছে হ্যাঁ, এরপরে যেটা হলো সেটা হলো বিকৃতি। তাহলে এটা জিনিসটা বোঝা গেল পীড়ন কাকে বলে, পীড়নের এসআই সিজিএস একক আর পীড়নের মাত্রা। এরপরে চলে যাব আজকের লাস্ট পড়া বিকৃতি। বিকৃতি বিকৃতি এটা আমাদের পরের পড়া। যে বিকৃতিটা কি, ধরো কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করলে বস্তুটার দৈর্ঘ্য তার বৃদ্ধি হতে পারে। যেমন একটা তার, এই তারটার উপর ধরো এই তারটার প্রাথমিক দৈর্ঘ্য কত হবে l, এবার এই তারটার উপরে আমি একটা বস্তু ঝুলিয়ে দিলাম, ফলে তার দৈর্ঘ্য কতটা বেড়ে গেল ধরে নিই। তাহলে এইটুকু বাড়লো, কতটা বাড়লো ছোট হাতের l বাড়লো, ছোট হাতের l বাড়লো। ছিল তো বড় হাতের l এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত বড় হাতের l। এবার বস্তুটার ঝুলানোর ফলে এই যে ভারটা ঝুলিয়ে দিলাম তার ফলে দৈর্ঘ্য কতটা বাড়লো ছোট হাতের l পরিমাণ বাড়লো।
হ্যাঁ, এবার আর একটা উদাহরণ বলি। ধরো একটা বল বা বেলুন, তার শুরুতে আয়তন কত ছিল? ভি। এবারে এটাকে চারিদিক দিয়ে বল প্রয়োগ করার ফলে স্বাভাবিক তার আয়তন ছোট হয়ে যাবে, কমে আসবে। তাহলে আয়তন কত হলো? মনে করি ছোট হাতের ভি। তাহলে বিকৃতি কি? বিকৃতি কি না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়, বস্তুর আকৃতির পরিবর্তন হয়, বস্তুর আয়তনের পরিবর্তন হয়। এই ঘটনাকেই বলা হয় পরিবর্তন হয়, এই ঘটনাকেই তাই সেই বস্তুর বিকৃতি বলা হয়। তাহলে বাইরের থেকে বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, বস্তুর আয়তনের পরিবর্তন হতে পারে, বস্তুর আকৃতির পরিবর্তন হতে পারে। বস্তুর এই যে পরিবর্তন, এই পরিবর্তনকেই বলা হয় বিকৃতি বা স্ট্রেন। এবার বিকৃতি পরিমাপ করা হয় কিভাবে না, বিকৃতি পরিমাপ করতে হবে। যেমন এখানে আমার যে দৈর্ঘ্য বরাবর যে বিকৃতিটা হলো, এই বিকৃতিটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। যখন দৈর্ঘ্য বরাবর বিকৃতিটা হবে তাহলে অনুদৈর্ঘ্য দেব। তাহলে বিকৃতি, এই ধরনের বিকৃতিকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতিটা কেমন হলো? দৈর্ঘ্য বরাবর বিকৃতিটা হলো, তাই বিকৃতিটার নাম অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে বিকৃতি কেমনভাবে পরিমাপ করব? শুরুতে কত দৈর্ঘ্য ছিল? এল। পরিবর্তন কত হলো? ছোট হাতের এল। এই ছোট হাতের এল ভাগ বড় হাতের এল, এই অনুপাতটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি? অনুদৈর্ঘ্য বিকৃতি কি না, হলো বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য আর বস্তুর পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ও বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ও বস্তুর প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি? কোনো বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন আর বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য, এই দুটোর অনুপাতকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির আমি যদি একক করার চেষ্টা করি, ধরো এসআইতে করার চেষ্টা করলাম, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন এর একক, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন একক হতো, দৈর্ঘ্যের একক হবে তাহলে মিটার। নিচেই কি? প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্যের একক মিটার। তাহলে কাটাকুটি করলাম, কত হয়ে গেল? 1। তাহলে বিকৃতি এককবিহীন রাশি। বিকৃতি কি হলো? এককবিহীন রাশি। বিকৃতির কোনো একক নেই, বিকৃতির কোনো একক নেই। কেন নেই সেটা দেখিয়ে দিলাম। তাহলে বিকৃতি কি বোঝা গেল, অনুদৈর্ঘ্য বিকৃতি কি বোঝা গেল। এরপরে আসবো আমাদের লাস্ট আলোচনার বিষয়, সেটা হলো আয়তন বিকৃতি। লাস্ট হবে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি একইভাবে, আয়তন শুরুতে কত ছিল? বড় হাতের ভি। তাহলে শুরুতে কত ছিল? বড় হাতের ভি। পরিবর্তন হলো কতটা? ছোট হাতের ভি। তাহলে আয়তন বিকৃতি কি ও আয়তন বিকৃতি কাকে বলা হবে? আয়তন বিকৃতি কি? কোনো বস্তুর আয়তনের পরিবর্তন এবং প্রাথমিক আয়তন, কোনো বস্তুর আয়তনের পরিবর্তন ও প্রাথমিক আয়তন এর অনুপাতকে বলা হয় আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতির মতো একই ব্যাপার, এখানে কোনো একক নেই। আয়তন বিকৃতিরও কোনো একক নেই, বিকৃতির একক নেই, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিরও কোনো একক থাকবে না, আয়তন বিকৃতিরও কোনো একক থাকবে না। এবার লাস্ট আমাদের একটু বলে নিয়ে আর একটু শুনি বাকি রয়েছে, এটা হলো কিন্তন বিকৃতি বা কিন্তন বিকৃতি। কিন্তন বিকৃতি, কিন্তন বিকৃতি। দেখো কিন্তন বিকৃতিটা কি? ধরো এই একটা বস্তু, বললাম শুরুতেই বলেছিলাম যে একটা দেশলাইয়ের খাপ, তার মধ্যে থেকে ডয়ারটা বের করে নিলে যার উপরে কাঠি থাকে, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকে সেটা দেখতে কার মতো? আয়তক্ষেত্রের মতো। তাহলে একটা দেশলাইয়ের মধ্য থেকে যদি ডয়ার সমেত যে কাঠি থাকে, কাঠি সমেত ডয়ারটা যদি বের করে নেওয়া হয়, খালি যে অংশটা পড়ে থাকে তার উপরের পৃষ্ঠটা দেখতে আয়তক্ষেত্রের মতো। এবার এটাকে আমি বল প্রয়োগ করলাম, তাহলে কী হবে? এই বাহুটা একটু সরে এই দিকে আসবে, এই বাহুটা সরে একটু এই দিকে আসবে, তাহলে তখন দেখতে কেমন হবে? এরকম। এই ধরনের ছবিকে আমরা কি বলি? সামন্তরিক।
তাহলে দেখতে কেমন ছিল? আয়তাকার। হয়ে গেল কেমন? সামন্তরিকের আকৃতি বিশিষ্ট, সামন্তরিকের আকৃতি হয়ে গেল। তাহলে ছিল আয়তাকার, হয়ে গেল সামন্তরিক। তাহলে কিন্তু এর আয়তন কি পরিবর্তন হলো? এখানেও যতটা আয়তন ছিল, এখানেও আয়তন যতটা ছিল, এখানেও আয়তন ততটা থাকবে। তাহলে পরিবর্তনটা কিসের হলো? পরিবর্তনটা হলো আকৃতির। পরিবর্তনটা কিসের হলো? আকৃতির হলো। ছিল আয়তাকার, হয়ে গেল সামন্তরিক। তাহলে কোনো বস্তুর, যখন কোনো বস্তুর উপরে যখন বাইরের থেকে বল প্রয়োগ করে শুধুমাত্র তার আকৃতির পরিবর্তন করা হয়, আয়তনের পরিবর্তন করা হয় না। বাইরের থেকে বল প্রয়োগ করে শুধুমাত্র আকৃতির পরিবর্তন করা হয়, আয়তনের পরিবর্তন করা হয় না, তখন সেই বিকৃতিকে কি বলা হয়? কিন্তন বিকৃতি। তাহলে আজকের তোমাদের পড়ার মধ্যে যে কোশ্চেনগুলো হবে, এক, স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা উষ্ণতা, অশুদ্ধি, উত্তপ্তকরণ, শীতলীকরণ, আঘাতের উপর কিভাবে নির্ভর করে। তারপরে আসবে পীড়ন কাকে বলে, পীড়ন কোন ধরনের রাশি, পীড়নের এসআই সিজিএস একক কী, পীড়নের মাত্রা কী। তারপরে আসবে বিকৃতি কাকে বলে, বিকৃতি কয় প্রকার, অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে, অনুদৈর্ঘ্য বিকৃতির একক, বিকৃতির একক। তারপরে শিখালাম আয়তন বিকৃতি কাকে বলে। তারপর লাস্ট যেটা শিখালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশি বেশি আসে, কিন্তন বিকৃতি কাকে বলে। তোমাদের আজ এই পর্যন্ত থাক, পরবর্তী বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে।